পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর তারা তাদের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনা যে প্রকল্প, সেই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন, এই মুহূর্তে অফলাইনে আবেদন হচ্ছে বিডিও অফিস থেকে, পঞ্চায়েত বা বিভিন্ন আইসিডিএস কর্মীদের মাধ্যমে বা ভিআরপি যারা আছেন তাদের মাধ্যমে এই যে অন্নপূর্ণা যোজনা তার অফলাইন মোডে মানে ফর্ম কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। যারা এখনও পর্যন্ত পাননি তারা আপনার এলাকার পৌরসভার, পঞ্চায়েতের যে কোনো কর্মীদের সাথে একটু কথা বলুন, যোগাযোগ করুন, ফর্ম কিন্তু পেয়ে যাবেন। আর 1 জুন থেকে অনলাইন পোর্টাল কিন্তু ওপেন হবে এবং সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম যে ফিল আপ সেটা করতে পারবেন। দেখুন, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশ কয়েকটি সমস্যা বা বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে দেখা দিচ্ছে। তো আমি সেই প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর কী হবে তো সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, আপনাদের মনের মধ্যে জেগে ওঠা বা যে সমস্ত জায়গায় কনফিউশন তৈরি হয়েছে সেগুলো আমি একে একে তুলে ধরি এবং তার সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে, ফর্মটি যখন আপনি নেবেন তখন দেখবেন যে প্রথমেই আছে যে পরিবারের প্রধানের নামটা লিখতে হবে বা HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। তো সেখানে পরিবারের প্রধান অবশ্যই কিন্তু রেশন কার্ড অনুযায়ী আপনি সেটাকে লক্ষ্য করবেন। প্রত্যেকের বাড়িতেই রেশন কার্ড আছে। তো রেশন কার্ডে দেখবেন পরিবারের প্রধানের নাম কিন্তু উল্লেখ করা আছে। আপনার পরিবারে যিনি বয়স্ক আছেন ওনারই সাধারণত নাম থাকার কথা HOF হিসাবে। আপনার রেশন কার্ডে যাকে পরিবারের প্রধান উল্লেখ করা আছে বা HOF লেখা আছে, আপনি ফর্মটা ফিল আপ করার সময় ওনাকে পরিবারের প্রধান করবেন। তারপরে সদস্য বলতে রেশন কার্ড অনুযায়ী আপনার ওই পরিবারের প্রধানের আন্ডারে যতগুলি রেশন কার্ড আছে তাদের প্রত্যেকেরই নাম লিখবেন। যদি কোনো নতুন শিশু বা নতুন কোনো মহিলা আপনার পরিবারে অ্যাড হয়ে থাকেন কিন্তু রেশন কার্ড হয়নি, তাহলে তাকেও কিন্তু এন্ট্রি করবেন। সদস্য 1, 2, 3, 4, 5 করে এন্ট্রি করবেন। সম্পর্ক কিভাবে লিখবেন? ধরুন, পরিবারের প্রধান যদি কোনো পরিবারের বাবা হয়ে থাকেন তাহলে পরিবারের প্রধানের বাবার নাম লিখলেন। তারপর 1 নম্বর সদস্যের মায়ের নামটা লিখলেন এবং 1 নম্বর সদস্যের মায়ের নামটা লেখার পর মা বাবার কে হন সেটা লিখবেন। মানে স্ত্রী হন তাহলে এখানে স্ত্রী লিখবেন যদি বাংলায় করেন, যদি ইংরেজিতে করেন তাহলে ওয়াইফ লিখবেন। বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ইংরেজিতে করলে এন্ট্রি করার সময় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু বাংলাতে করলেও চলবে। তো এইভাবে পরিবারের প্রধান সদস্য সম্পর্ক কিন্তু লিখতে হবে। তারপরে হচ্ছে সরকারি বেসরকারি চাকরি, পেনশনার, আয়কর, পিট্যাক্স তারা কি দেবেন। দেখুন, সরকারি চাকরি যদি করেন তাহলে আপনাদের টোটাল যে মোট স্যালারি সেখানে কিন্তু পারিবারিক ইনকামের যখন টোটাল হিসাবটা হবে সেখানে দিতে হবে। বেসরকারি চাকরি করলেও আপনি যেহেতু EPFOর আন্ডারে আছেন তো সেখানে হিসাব সরকারের কাছে সমস্ত কিছু নথিবদ্ধ থাকে। তো আপনার টোটাল পারিবারিক আয়ের সঙ্গে আপনার আয়টাকে যোগ করবেন। পেনশনার অবশ্যই সেখানে টোটাল মোট পারিবারিক আয়ের জায়গায় পেনশনটাকে যোগ করবেন। আর আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন মানে ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে সেটাকে উল্লেখ করবেন, কত ট্যাক্স দিয়েছেন সেটা উল্লেখ করবেন। আর যারা সরকারি কর্মী তারা কিন্তু একটা বিশেষত পিট্যাক্স দেন, তো পিট্যাক্সের পরিমাণ এবং পিট্যাক্স দেন কিনা সেটা কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উল্লেখ করবেন। তো সরকারি বেসরকারি চাকরি, পেনশনার, আয়কর যারা দেন তারা অবশ্যই কিন্তু কোনো কিছু লুকাবেন না। বারবার বলছি, পরিবারের মোট ইনকামের জায়গায় সেগুলোকে টিক দেবেন এবং আপনার পেশাগত জায়গা যেটা আছে সেটাকে অবশ্যই আপনি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করবেন। তারপরে দেখুন, পাকা ঘর, স্বাস্থ্য বিমা, জমির হিসাব কীভাবে দেবেন। দেখুন, পাকা ঘরের ক্ষেত্রে বিশেষত উল্লেখ আছে 3টি বা তার বেশি ঘর থাকতে হবে। মানে ধরুন আপনার পাকা ঘর আছে 2টি, আপনার কিন্তু লেখার দরকার নেই, কিন্তু আপনার যদি 3টি ঘর বা তার বেশি থাকে আপনি অবশ্যই উল্লেখ করবেন। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে অনেকে ভাবছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প লিখবো কিনা, অবশ্যই লিখবেন, কারণ স্বাস্থ্যসাথী কিন্তু স্বাস্থ্য বিমা প্রকল্প এবং সরকারি জায়গায় টিক দিয়ে স্বাস্থ্য বিমা লিখবেন। প্রিমিয়ামটা কোনো কিছু লাগে না, ওই স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথী লেখার পর প্রিমিয়াম 0 লিখবেন। আর ও ক্ষেত্রে সাম অ্যাসিওর যেটা আছে সেটা কিন্তু 5 লক্ষ টাকা লিখবেন। জমির হিসাবে দেখবেন আপনার খতিয়ানে যত মোট ওপরে কিন্তু জমির পরিমাণটা লেখা আছে ওটা কিন্তু একরে লেখা আছে। তো আপনার বাড়িতে যদি একটাই খতিয়ান হয় এবং সেখানে যদি ধরুন 1.06 একর লেখা থাকে তাহলে ওটাকে লিখবেন 106 ডেসিমেল, কারণ এখানে শতকে লিখতে বলেছে। এবার দেখা যায় অনেক বাড়িতে এখনও পর্যন্ত 2-3টি খতিয়ান আছে, তা 2-3টি খতিয়ানের মোট জমির পরিমাণগুলো যোগ করবেন, যে তারপর দশমিকটা তুলে দিয়ে ডেসিমেল বা শতকে লিখে দেবেন।
তারপর অনেকে ভাবছেন যে কৃষক বন্ধুর আমি টাকা পাই, যুবশ্রী, পিএম কিষাণ, গ্যাস ভর্তুকি কোনটা দেবো কোনটা দেবো না। দেখুন ফর্মে কিন্তু সরাসরি উল্লেখ আছে যে আপনি সরকারি কোনো সাহায্য পান কি না, অবশ্যই সেটি কিন্তু ডিবিটি মাধ্যমে হবে। তো কৃষক বন্ধু, যুবশ্রী এই টাকাগুলি বা বিভিন্ন ভাতাগুলি কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে ঢোকে না। পিএম কিষাণ, গ্যাস ভর্তুকি বা গ্যাসের সাবসিডি টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢোকে। তো কাজেই আপনি কিন্তু পিএম কিষাণ বা গ্যাস ভর্তুকির টাকাটা যেটা ডিবিটির মাধ্যমে ঢুকছে সেটাকে উল্লেখ করবেন। আর কৃষক বন্ধু, যুবশ্রীর কিন্তু লেখার কোনো রকম দরকার নেই। তবে আমি আবারও বলবো, আপনার এলাকার পঞ্চায়েত বা বিডিও অফিসে যিনি কর্মী আছেন বা যারা এই সমস্ত দায়িত্বে আছেন ওনাদের সাথে একটু কথা বলে নেবেন। পরিবারের মোট ইনকাম কী দেবেন? দেখুন পরিবারের মোট ইনকাম বলতে পরিবারের প্রত্যেকটা সদস্যের ইনকাম অবশ্যই যোগ করবেন। যে যে কাজ করে পেশাগত টোটাল ইনকাম যোগ করবেন। প্রত্যেকটা সদস্যের ব্যাংকের সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দিতে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো সেখানে যে ইন্টারেস্ট ঢোকে, সুদ ঢোকে, সেটা এমআইএস হোক, সেটা অন্য কোনো সেভিংসের সুদ হোক, সব সুদগুলোকে পুরো বছরের সুদটাকে যোগ করবেন এবং এপ্রিল থেকে মার্চ পর্যন্ত, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত যোগ করবেন। তার পাশাপাশি টোটাল যে সমস্ত ভাতাগুলো আপনি পেয়ে থাকেন বা সরকারি সুবিধা, সেগুলোকে টোটাল যোগ করে কিন্তু পরিবারের মোট ইনকামটা লিখবেন। এখানে কিন্তু কোনো রকম ইনকাম লুকানোর চেষ্টা করবেন না। যতটা পারবেন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে যে সমস্ত টাকা লেনদেন হয় বা যে সমস্ত টাকা ঢোকে তা সেগুলো কিন্তু টোটাল যোগ করার চেষ্টা করবেন। এবার এই মোটামুটি এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে দেখা দিচ্ছিল, অনেকেই আমাকে কমেন্টে করেছেন। তো আমি এই প্রশ্নগুলির যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম। অতিরিক্ত চিন্তিত বা ভয় পাওয়ার কিছু নেই। খুব ভালোভাবে প্রত্যেকের তথ্য, একদম সঠিক তথ্য কিন্তু দেবেন। আর অনেকে হয়তো ভাবছেন যে এই তথ্যগুলি দেওয়ার পর হয়তো অন্নপূর্ণা যোজনার যে ভাতার যে টাকার পরিমাণ, সে টাকাটা হয়তো পাবেন না। কিন্তু না, এরকম কোনো সরকারি নির্দেশিকা নেই। সরকার একটা সাধারণ ফর্ম সবাইকে দিয়ে ফিল আপ করাচ্ছে এবং তারপর প্রপার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর সরকারি নির্দেশ মোতাবেক যারা যোগ্য তারা অবশ্যই কিন্তু টাকাটা পাবেন। যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের মনের মধ্যে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।